আসসালামু আলাইকুম, আমি আছি মহিউদ্দিন রেদওয়ান ফ্রম হেস টিভি থেকে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইউকের লাইফের ডিফিকাল্টিস সলভিং অ্যান্ড ম্যানেজমেন্ট। সো আমাদের সাথে আছেন সাকিব ভাই, যিনি আসছেন অনেক আগে। তো উনার লাইফ স্টাইলটা কেমন, কিভাবে আসছে এই পর্যন্ত, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সাকিব ভাই, আপনি কত সালে এই দেশে আসছেন? আমি আসছিলাম এক্স্যাক্টলি 2021-এর ফেব্রুয়ারি 21st। ইটস বিন 4 ইয়ার্স। এর মাঝখানে অনেক কিছু লাইফে অনেক কিছু ঘটে গেছে, অনেক শিক্ষণীয় ব্যাপারও ঘটে গেছে, শিক্ষার বাইরেও অনেক কিছু শিখলাম। এখন ইনশাল্লাহ এখান থেকে আরও ভালো কিছু করার চেষ্টা আছে। আশা করি সব কিছু ঠিকঠাক যাবে ইনশাল্লাহ। আপনি বললেন যে আপনার জীবনে অনেক কিছু ঘটে গেছে, তার ভিতরে আমি একটা ছোট জিনিস জানতে চাচ্ছি। সেটা হলো যে আপনি এই দেশে আসার পরে জব কীভাবে ম্যানেজ করেছেন এবং আপনার বাসা কীভাবে ম্যানেজ করেছেন? ফার্স্ট অফ অল, বাসা ম্যানেজ করাটা আমার একজনের হেল্প ছিল। উনি আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেছিলেন এবং উনি এবার আমাকে বাসাটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। সো এখানে বেশি ইজি হয়ে যায় যদি কেউ চেনা জানা থাকে, ফ্রেন্ডস, ফ্যামিলি। তো তারা যখন থাকে তো একটা বাসা অ্যারেঞ্জ করে দেওয়া এটা কম্পারেটিভলি ইজি হয়ে যায় রাদার দেন দ্যাট আপনি যদি একদমই আননোন একটা প্লেসে কাউকে চিনেন না ওইভাবে আসেন। তো তার থেকে ইজি হয়ে যায় যদি কেউ আপনার পরিচিত ফ্যামিলি ফ্রেন্ডস থাকে, তাহলে বাসা পাওয়াটাও ইজি হয়ে যায় এবং জবের ক্ষেত্রেও কাইন্ড অফ সেম। আচ্ছা, জব পেতে আপনার কতদিন সময় লেগেছিল এই দেশে আসার পরে? জব পেতে আমার আনুমানিক 4 মাসের মতো সময় লেগেছিল, কারণ আমি যখন আসছি তখন ইউকেতে কোভিডের লকডাউন চলতেছিল। সো লকডাউন শেষ হওয়ার পরেই আমি মে 15 লকডাউন শেষ হলো, অ্যান্ড মোস্ট প্রবাবলি মে লাস্ট উইকেই আমি জব জয়েন করছিলাম। আপনার জবে জয়েনের যেই মানে থ্রো বা যেই প্রসেসে আপনি গিয়েছেন, কি কি প্রসেসগুলো আপনাকে ফেস করতে হয়েছিল জবে যাওয়ার আগে? অ্যাজ আই সেড, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকা ইজ কাইন্ড অফ আ ব্লেসিং, বা আপনি কাউকে চিনেন এরকম কেউ থাকা ইজ এ ব্লেসিং। তো ইন দ্যাট কেস হয় কি যে জব পাওয়াটা, বাসা পাওয়াটা ইজি হয়ে যায়। সো আমারও ওরকম একজন, যিনি আমাকে বাসা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, যিনি আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেছেন, তিনি আমাকে জবটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আপনি এর মানে বোঝাতে চাচ্ছেন রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট এখানে জব পেতে? More or less, reference is very much needed. I think it's going all around the country and all around the world. মানে রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। Yes. আচ্ছা, এখানে আপনি যখন জবে ঢুকেন, আমাদের বাংলাদেশে অনেকে যখন জবে যায় 5 মিনিট লেটে যায় বা 10 মিনিট লেটে যায়, আপনার এখানে কি এমন কোনো কিছু রেস্ট্রিকশন ছিল কিনা, যদি লেটে যায় তাহলে তাদের জবের সমস্যা হতে পারে, এমন কোনো কিছু ছিল কিনা? অফকোর্স, সবখানে তো আপনার একটা টাইম মেনটেন করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন দ্যাট কেস আই ওয়াজ ভেরি ব্যাড অ্যাট টাইমিং অ্যাট দ্যাট টাইম। আমি প্রথম নতুন নতুন আসছি, সো আমি টাইমিং সেন্সটা অত একটা বুঝতাম না। বাট সামহাউ ওয়েন আই গট টু নো যে না, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো তখন যখন নিজেকে ক্লিয়ার আপ করে ফেলবেন, ক্ল্যারিফাই করে ফেলবেন, এভরিথিং ইজ গোনা গেট ওকে। তার মানে হলো যে ওইখানের টাইম ম্যানেজমেন্টটাকে খুব ইম্পর্টেন্ট দেয়। তাই এটার জন্য কি আপনার মানে প্রফেশনাল যে একটা 6 মাসের যে একটা থাকে, যে আপনি জবে ঢুকতেছেন, এর প্রফেশনাল থাকে, ওইটাকে কি তারা কীভাবে কাউন্ট করে প্রথম 6 মাস? প্রথম আমার এখানে 3 মান্থসের প্রোবেশন পিরিয়ড ছিল। সো 3 মান্থসের প্রোবেশন পিরিয়ডের মধ্যে আই ওয়াজ কোয়াইট লেট ফর দ্য ফার্স্ট ফিউ উইকস। As I said, they gave me the warning, and warning এর পরে I actually made it up after that, and everything went well. But as I said, timing sense is very much important, and এটা যত আর্লি শেখা যাবে, যত আর্লি বোঝা যাবে, ততই বেটার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা আউট অফ জব, আউট অফ আপনার স্ট্রাগল, আপনি এখানে পড়াশোনা করার জন্য তো মূলত এসেছিলেন। ইয়েস। আপনি কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছেন একটু যদি? বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে, সেন্ট মেরিজ ইউনিভার্সিটি, টুইকেনাম থেকে। সেন্ট মেরি ইউনিভার্সিটি থেকে করার পরে আপনার কাছে কী ফিল হয়েছে যে ওইখানে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে পড়াশোনাটা কতটা টাফ ছিল? আপনি কি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আসার পরে আপনি এখানে প্রেক্ষাপটে কীভাবে ম্যানেজ করেছেন নিজেকে? আই থিঙ্ক, টু বি ভেরি অনেস্ট, এটা তো একটা ডিফিকাল্ট কিছু না। যদি আপনি প্রসেসটা ফলো করেন, ইট গেটস ইজিয়ার। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এখানে পড়ালেখা ইজ কম্পারেটিভলি ইজিয়ার দেন আমাদের বাংলাদেশে অনেকগুলো নাম করা ইউনিভার্সিটি, যেমন ব্র্যাক আর নর্থ সাউথ, ওগুলোতে যে পড়ার প্রেশার থাকে, এখানে হয়তো এরকম নাই। বাট মোর অর লেস এভরিথিং ইজ সেম, আই থিঙ্ক। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন এখানে করতে চাচ্ছি, সেটা হলো যে নর্থ সাউথ বলেন, ব্র্যাক বলেন, যেখানে বলেন, এখানে যেভাবে আপনি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, বাংলাদেশে কি এই টাইপের প্রেজেন্টেশন উপস্থাপন করা কি কখনো দেখেছেন কিনা আপনার লাইফে? Yeah, I've seen few of my friends যারা ব্র্যাক এর নর্থ সাউথে ছিল। সো
those two are like the biggest universities in our country. তো ওখানে যেভাবে প্রেজেন্টেশন করা হয় মোরলেস এটাও আমাদের ইউকে বলেন ইউএস বলেন মোরলেস সেমভাবেই প্রেজেন্টেশনটা করা হয় খুবই প্রফেশনাল ওয়েতে। আচ্ছা, আপনাকে আর একটা যে প্রশ্নটা সেটা হলো যে আপনি এখানে পড়াশোনা করার পরে আপনি কি আসলে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে এখানে পড়াশোনাটা ইজি হলেও স্কিল থেকে এটা একটু এগিয়ে আছে? হ্যাঁ, এদিক থেকে যেটা হ্যাঁ বললাম, ওরা যে এই জিনিসটা আছে যে পড়াশোনা যে এই সাবজেক্টে পড়তেছে ওই সাবজেক্টের উপরে যদি ওরা যেভাবে জোর দেয় ওভাবে হয়তো আমাদের দেশে এখনও সবভাবে জোর দেওয়া হয় না, বাট এই দিকে আমাদের কান্ট্রির ইউনিভার্সিটির সাথে এখানে ইউনিভার্সিটির একটু ডিফারেন্স আছে, ওরা স্কিলটাকে আপনাকে ডেভেলপ করতে হেল্প করে। তো আমাদের কান্ট্রিতে হয়তো এটা ওভাবে করা হয় না, বাট আই থিঙ্ক এভরিথিং ইজ চেঞ্জিং অ্যান্ড বাট স্টিল ইউকে ইজ আ বিট অ্যাহেড অফ বাংলাদেশি ইউনিভার্সিটিজ ইন দিস কেস। আপনি কি এখানে মনে করেন যে স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে মোটামুটি পড়াশোনা করে আসে ইংলিশের যে একটা ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন থাকে জবের ক্ষেত্রে এটা কেমন কাজ করে এবং স্টাডির পারপাস কেমন কাজ করে? টু বি ভেরি অনেস্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এইসব কান্ট্রিতে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি আসেন আপনার পড়ালেখার পাশাপাশি আপনার ইংলিশটা খুব মেজরলি জানা লাগবে, বিকজ এটা আপনার শুধু পড়ালেখার বেসিসে না, এটা আপনার কাজের বেসিসেও আপনাকে হেল্প করবে, আপনার দৈনন্দিন জীবনেও আপনাকে হেল্প করবে। যদি আপনি ইংলিশ ঠিক মতো বলতে না পারেন, ইন দ্যাট কেস আপনি অনেক জায়গায় স্ট্রাগল করবে, অনেক জায়গায় আটকে যাবে। তো ইংলিশ জেনে আসাটা ইজ মাচ বেটার দেন একদম না জেনে আসা থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন মানে এখানে জব করতে এসেছেন আপনার কিন্তু ইমেল আদান প্রদান করার একটা অভ্যাস থেকে আছে, এখন আছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কি কখনো আপনার ইমেল সেন্ড করা বা ইমেল দেখা এরকম কোনো অভ্যাস ছিল কি না? না, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশে আমরা ইমেলটা ওপেন করতাম জাস্ট ফর দ্য সেক অফ হ্যাভিং অ্যান ইমেল, বাট এখানে ইমেলের কাজটা একটু বেশি কম্পারেটিভলি বাংলাদেশের থেকে। অ্যান্ড এখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি মেলেই কমিউনিকেশন করা হয়। ইভেন জব প্লেসেও আপনি ইমেল করেই তাদেরকে ইনফর্ম করতে হবে যে ইউ আর ভেরি সিক অর সামথিং। মানে এই জিনিসগুলো কি আসলে আপনাকে কেমন মনে হয় যে ইমেল কি বাংলাদেশি স্টুডেন্ট এখন থেকে কি ইউজ টু হওয়া উচিত কিনা যারা আপকামিং আসবে? এখন থেকে আই থিঙ্ক বেটার হবে যদি যারা নতুন আসবে তারা যদি ইমেলের সাথে নিজেদেরকে পরিচিত করে ফেলে, তাহলে সবার জন্য সামনে জিনিসটা ইজি হয়ে যাবে যারা নতুন আসবে তাদের জন্য। আপনার কাছে কি মনে হয় যারা নতুন আসবে তারা কোন কোন ভুলগুলো থেকে নিজেকে বিরত রাখবে, আসার পরপরই এইসব ভুল থেকে তারা বিরত রাখা উচিত নিজেদেরকে? আমি মনে করি যে একদমই কারো ডিপেন্ডেন্ট হয়ে আসা যাবে না, নিজের থেকে নিজের স্কিল ডেভেলপ করে আসতে হবে, নিজে থেকেই বুঝে নিতে হবে যে কীভাবে কী করতে হবে। হ্যাঁ, ইউ উইল গেট দ্য গাইডেন্স, বাট কারোর উপর ডিপেন্ডেন্ট করা যাবে না, যেটা আমার নিজের ভুল থেকেই শেখা নেওয়া। নিজের কারোর উপর ডিপেন্ডেন্ট করা থাকলে তখন লাইফটা অনেক বেশি হ্যাসেলে পরিণত হয়ে যায়। এরকম একটা মানে যদি আপনি বলেন যে এরকম একটা উদাহরণ যদি আপনি দিতে চান কি দিবেন? অ্যাজ আই সেড, আমি প্রথম যখন আসছি তখন আমি এখানে টাইমিং সেন্স, এখানে জব সব কিছু নিয়ে আমি একটু উদাসীন ছিলাম, খামখেয়ালিপূর্ণ জীবনযাপন করতাম, অতটা সিরিয়াসলি নিতাম। তো ইন দ্যাট কেস হয়তো অনেক সময় আমি কাজ করতাম কম, রাদার দ্যান দ্যাট আমি বাইরের অনেক জিনিসেই ফোকাস দিতাম বেশি। তো ইন দ্যাট কেস হয়তো যে আমি অনেক সময় টাকার দরকার পড়তো, টাকা মানে আমি ইনকাম করতেছি না, ইন দ্যাট কেস হয়তো আমি কোনো সময় কারোর কাছে লোন করতাম। সো এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা বার্ডেন হিসেবে হয়ে যায়। সো ইন দ্যাট কেস এজ আই সেড, ডিপেন্ডেন্ট হওয়া যাবে না কারোর উপরে। ইউ মাইট নিড হেল্প, বাট সবসময় যাতে ডিপেন্ডেন্ট না হয়ে যাওয়া হয় এদিকে খেয়াল রাখাটা বেশি ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাকে অনেকগুলো কোশ্চেনের উপর দিয়ে যেতে হয়েছে, যদিও আপনি অ্যান্সারগুলো খুবই ক্রিটিক্যালি এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমাকে দেখতেছেন, আমার ভাইকে দেখতেছেন, আশা করি আপনারা ভবিষ্যতে এই ভাইয়ের থেকে আরও ভালো ইনফরমেশন পাবেন। আর আমরা চেষ্টা করবো আপনাকে সত্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, কি কি দরকার সেইগুলো দেওয়ার জন্য। আর আপনারা আপকামিং যারা আসবেন তাদের জন্য ভাই অলরেডি অনেক কিছু বলেছেন, সো অবহেলা করা যাবে না, নিজেকে গুরুত্ব দিতে হবে, অনেক ইংলিশ নিয়ে কাজ করতে হবে এবং সাথে সাথে আরও অনেক কিছু নিয়ে কথা হবে ইন ফিউচারে। আমরা এগুলো নিয়ে পডকাস্ট তৈরি করার চেষ্টা করতেছি। সো আমাদেরকে ফলো করতে থাকেন, সাবস্ক্রাইব করতে থাকেন এবং আমাকে এবং ভাইয়ের আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা? আমার ইউটিউব চ্যানেল আছে ইর্তেজাজ ক্রিয়েশন, এবং আমি ফেসবুকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ ইন কন্টেন্ট ক্রিয়েশন, নতুন করে জয়েন করছি। সো ইউ গাইজ ক্যান ফলো মি অন ইর্তেজা হক। There is two profile of mine, you can follow both of them.
ওকে, কষ্ট করে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আশা করি ভাইকে সাপোর্ট করবেন। আমাকে যারা সাপোর্ট করবেন, আমাকে যারা ওয়াচ করবেন, তারা আজ ভাইকেও একটু কষ্ট করে দেখবেন। আশা করি ভালো ইনফরমেশন ওইখান থেকেও পাবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আপনাদের ভাই মহিউদ্দিন রেদওয়ান, আমি আসি আপনাদের কাছে হ্যাশ টিভি থেকে। আসসালামু আলাইকুম।